আজ ক্লাস 9 এর আরো একটি ক্লাস নিয়ে এসেছি। আজকে আমি একটি নতুন চ্যাপ্টার শুরু করছি, যার নাম পদার্থ, গঠন ও ধর্ম বা ম্যাটার, স্ট্রাকচার অ্যান্ড দ্য প্রপার্টিজ। তো এই পদার্থের গঠন ও ধর্ম এই চ্যাপ্টারটা কিন্তু বেশ বড়। এর আন্ডারে বেশ কয়েকটি টপিক রয়েছে, সেগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তো আজকে আমি যেটুকু পড়াবো মানে যে টপিক গুলো কভার করবো আজকের ক্লাসে, সেইগুলো একটু দেখে নাও তোমরা। সেগুলো হচ্ছে, প্রথমেই পড়াবো যে চাপ ও ঘাত কি, তারপরে থাকবে বায়ুমণ্ডলীয় চাপ কি, আর সর্বশেষ ফরটিন ব্যারোমিটার কি। খুব কম টপিক আজকের ক্লাসে রেখেছি, যেহেতু ফার্স্ট ক্লাস। তোমরা আগে বেসিক জিনিসটা খুব ভালোভাবে বোঝো, তারপর আমরা অবশ্যই অ্যাডভান্সের দিকে এগোবো। তাহলে আজকের ক্লাস শুরু করি। বেশ, প্রথমেই রয়েছে যে প্রবাহীর চাপ ও ঘাত কি। আচ্ছা, প্রবাহী টার্মটা তোমাদের কাছে অজানা হতে পারে, তো আমি এটাই পরে আসছি। প্রথমত দেখো যে যে রয়েছে চাপ আর ঘাত, এই দুটো জিনিস কি আগে তোমরা একটু জেনে নাও। আমি খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই। আচ্ছা, তোমরা নিশ্চয়ই খাতা সেলাই করেছো। কেউ কি এমন রয়েছে যে খাতা সেলাই করনি, বা যদি নাও করে থাকো, যদি নোটিস করে থাকো তাও হবে। ধরো তুমি একটা খাতা সেলাই করবে বলে ছুঁচ নিলে, ঠিক আছে? তো ছুঁচ অনেক প্রকারের হয়, দেখবে মানে কোনো ছুঁচ হয় খুব শার্প তার মাথাটা, আবার কিছু কিছু হয় অতটাও শার্প নয়, মানে ওটা দিয়ে সেলাই করতে একটু প্রবলেম হয়। ধরো এই ছুঁচটা হচ্ছে ভোঁতা, মানে একটু সেলাই করতে একটু প্রবলেম। তো ছুঁচটা দিয়ে সেলাই করতে গিয়ে তুমি দেখলে খাতা সেলাই করার জন্য ওই মানে ছুঁচ দিয়ে খাতা সেলাই করার জন্য তোমায় অনেক বেশি বল দিতে হচ্ছে। বোঝা গেল? মানে এতটাই বল দিতে হচ্ছে কি হয়তো সেই ছুঁচটা ভেঙে যাওয়ার উপক্রম হলো। বোঝা গেল? কিন্তু যদি তুমি এমন ছুঁচ নাও যে যার অগ্রভাগ বা মাথাটা যদি খুব সরু হয় বা তীক্ষ্ণ হয়, শার্প হয়, তাহলে কি হবে? খাতাটা সহজে কিন্তু সেলাই করা যাবে। তাই তো, মানে কম বল প্রয়োগ করতে হবে। তাহলে এই যে বিষয়টা ঘটলো, এটা ঘটার কারণ কি? মানে যার অগ্রভাগটা মোটা বা ভোঁতা, তাই তো, তো সেই ছুঁচ দিয়ে সেলাই করতে অসুবিধা হচ্ছে এবং সেখানে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। আর যার অগ্রভাগ বা মাথাটা হচ্ছে সরু বা তীক্ষ্ণ, সেখানে হচ্ছে কম বল প্রয়োগ করতে হচ্ছে। এই যে বিষয়টা ঘটলো, এর কারণ হলো চাপ। এই যে চাপ, বোঝা গেল? কেন চাপ এইবার আমি তোমাদের বলবো। দেখো, চাপ মানে কি? চাপ বা প্রেসার পি সমান এফ বাই এ, মানে ফোর্স বাই এরিয়া, মানে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই বলা হচ্ছে চাপ। তাই তো, এই জিনিস আমরা আগেও দেখেছি। কখন আমি যখন প্রেসারের একক মাত্রা এগুলো করিয়েছিলাম আমি বলে দিয়েছি। যেহেতু নতুন ক্লাস আমি অবশ্যই বলবো। এই যে প্রেসার মানে, তার মানে একক ক্ষেত্রফলের উপর বল প্রয়োগকে বলা হচ্ছে প্রেসার বা চাপ। এবার দেখো তাহলে প্রেসার, এই যে প্রেসার এ বলের সাথে সমানুপাতিক, তাই তো, আর প্রেসার এরিয়ার সাথে কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে যার এরিয়া যত বেশি হবে, মানে যার এরিয়া যত বেশি হবে, তার প্রেসার তত কম হবে। বোঝা গেল? তাহলে ওই যে বললাম, যে ছুঁচের অগ্রভাগটা সরু,
যে ছুঁচের অগ্রভাগটা হচ্ছে সরু, তাই তো? তার মানে ক্ষেত্রফলটা কি হয়েছে, মানে এখানে বলতে চাইছে ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে, আর ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কিন্তু কম হবে। তাহলে দেখো, যে ছুঁচটা মোটা বা ভোঁতা ছিল সেই ছুঁচের ক্ষেত্রে কি হচ্ছিল, সেই ছুঁচের ক্ষেত্রফলের এরিয়াটা কিন্তু বেশি ছিল, বেশি থাকার ফলে এদের কিন্তু যে প্রেসার সেটা অটোমেটিক কম ছিল, তাই তো? তাদের প্রেসারটা কিন্তু ছিল কম। তাহলে তখন কি হচ্ছিল, তখন এই মানে ওই কাজটা আমায় করার জন্য কি করতে হচ্ছিল, বল বা ফোর্সটা আমায় বেশি দিতে হচ্ছিল, তাই না? বোঝাতে পারলাম জিনিসটা আমি? এরপরে দেখো আর একটা জিনিস, ওই যে সরু ছুঁচটার ক্ষেত্রে কি হচ্ছিল, যার ছিল ক্ষেত্রফলটা কম, মানে এটা আমি দেখিয়ে দিই একটু, এখানে এটা ছিল বেশি, ঠিক আছে? এবার এখানে ক্ষেত্রফলটা হচ্ছে কম, কেন কম? সরু ছুঁচ, যার ক্ষেত্রফলটা অবশ্যই কম, তার ক্ষেত্রে প্রেসার কি হবে, বেশি। প্রেসার বেশি হওয়ার দরুন তাকে কিন্তু আর আলাদা করে বেশি ফোর্স দিতে হচ্ছে না, তাই ফোর্স কিন্তু কম লাগছে। এইটা হচ্ছে মেন ঘটনা, বোঝা গেল? তাহলে মেন কথা হচ্ছে ক্ষেত্রফল যত কম হবে তত বেশি চাপ হবে, বোঝা গেল? বেশ, এরপরে আমরা একটু দেখে নেব যে চাপের আহ একক কি, মাত্রীয় সংকেত কি, এগুলো একটু দেখে নেব, যার জন্য আমি একটা স্লাইড নিয়ে নিই। এবার দেখো চাপের একক, চাপের একক, তাহলে দেখো এসআই পদ্ধতিতে কি হবে, এসআই বের করি আগে। এসআই তে কি হচ্ছে, আচ্ছা চাপ মানে আমি কি বললাম, ফোর্স বাই এরিয়া। আচ্ছা, ফোর্সের এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন, আর যে এরিয়া সেটার এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার স্কয়ার। এটাকে কি বলা হয়, এই নিউটন পার মিটার স্কয়ারকে পাস্কেলও বলা হয়, বোঝা গেল? আচ্ছা সিজিএস এ কি হবে, সিজিএস এ সিজিএস এ হবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, বোঝা গেল? এটা। এবার চাপের মাত্রা, মাত্রাটা কি হবে দেখো, আচ্ছা মাত্রা হচ্ছে প্রেসার সমান হচ্ছে ফোর্স বাই এরিয়া, তাহলে ফোর্সের মাত্রা কি, এম এল টি টু দি পাওয়ার -2, আর এরিয়ার জন্য কি হবে এল স্কয়ার, কেটে গেল নিচে একটা এল, তাহলে ওভারঅল হয়ে যাবে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, বোঝা গেল? তাহলে তোমরা এই যে জিনিসগুলো আমি করিয়ে দিলাম একটু দেখে নিও, ঠিক আছে? বেশ, আচ্ছা নেক্সট পয়েন্টে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস বলবো, যে এখানে আমরা দেখেছিলাম যে প্রবাহী, প্রবাহী কথাটা দেখেছিলাম, এছাড়াও বাকি রয়েছে ঘাত কি সেটা। তো দেখো এই ঘাতে যাওয়ার আগে আমি আগে প্রবাহীটা একটু বলে দিই। তো দেখো প্রবাহী কি, মানে যে সমস্ত পদার্থ আহ, প্রবাহিত হতে পারে তাদের বলে প্রবাহী বা ফ্লুইড। এই যে এটা তোমরা দেখলে, এইটা, এটা মানে এটা হচ্ছে ফ্লুইড, এর ইংলিশ টার্ম হচ্ছে ফ্লুইড, ফ্লুইড মানে এরা হচ্ছে প্রবাহিত হতে পারে। আহ, তো কারা, যেমন তরল, গ্যাসীয় এই সমস্ত পদার্থ কিন্তু প্রবাহিত হতে পারে, তাই এদের বলা যেতে পারে প্রবাহী।
আচ্ছা, প্রবাহীর ঘাত বলতে কি বুঝবো? হুম, তো প্রবাহীর চাপ তো চাপ বলতে প্রবাহী হচ্ছে একক ক্ষেত্রফলের ওপর যে বল প্রয়োগ করে সেটাই হচ্ছে চাপ। তাহলে প্রবাহীর ঘাত বলতে কি বুঝবো? আচ্ছা, ঘাত মানে কি আগে তোমরা একটু দেখে নাও। আম, একটা স্লাইড আমি অ্যাড করি। দেখো, প্রেসার সমান প্রেসার সমান ফোর্স বাই এরিয়া, তাই তো? এই ফোর্স বাই এরিয়া, এবার দেখো এখান থেকে আমি কি পাই, তাহলে এফ সমান কি হয়ে যাবে, পি ইন্টু এ। এই যে এটা পেলাম, এই যে এই বলটা অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ঘাত। বোঝা গেল? প্রযুক্ত ঘাত মানে এই যে ফোর্সটা মানে বলটা দেয়া হচ্ছে, এই বলটাই হচ্ছে ঘাত। এবার প্রবাহীর ঘাত বলতে কি বুঝবো? বলছে কোনো প্রবাহী মানে ধরো একটা এরকম নল রয়েছে, এর মধ্যে দিয়ে একটা ফ্লুইড যাচ্ছে। তো এই ফ্লুইডটা যদি এই যে সংলগ্ন তল রয়েছে মানে এই পাইপের যে ধারগুলো, এর ওপর যদি লম্বভাবে বল প্রয়োগ করে, ঠিক আছে, লম্বভাবে বল প্রয়োগ করে, তবে তাকে প্রবাহীর ঘাত বলা হবে। অ্যাকচুয়ালি ঘাত বলতে লম্বভাবে প্রযুক্ত বলকে বোঝায়। ঠিক আছে? তো ঘাত কি, চাপ কি, এগুলো তোমরা জানলে। তার মানে ঘাত বলতে তরলের চাপ ইন্টু ক্ষেত্রফল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ঘাত কি ধরনের রাশি? ঘাত হচ্ছে ভেক্টর রাশি, অবশ্যই ভেক্টর রাশি। ঠিক আছে, কেন এ দেখো, কারণ হচ্ছে এই যে ঘাত বা বল দুটোই সেম জিনিস, তো এর কিন্তু মান এবং অভিমুখ কিন্তু দুটোই রয়েছে, তাই তো? তাই এটা ভেক্টর রাশি। কিন্তু অপরদিকে আমি দেখেছিলাম যখন চাপ বলেছিলাম, এই চাপ এই চাপটা কিন্তু এটা কিন্তু স্কেলার রাশি। এটা হচ্ছে এই যে এটা চাপটা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে চাপ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আর এই যে তোমাদের বল বা ঘাত রয়েছে সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। বোঝা গেল? বেশ, এরপর নেক্সট পয়েন্টে যাই। এবার দেখো কি বলেছে, যে প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ কিভাবে নির্ণয় করা যাবে। তো এবার দেখো বলেছে যে প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে কিভাবে চাপ নির্ণয় করা যাবে। তো প্রথমেই তুমি মনে করো এখানে যেটা রয়েছে সেটা ডি ঘনত্বের একটা তরল রয়েছে, ঠিক আছে। এবার তোমায় কি করতে দিল, এই যে এইচ গভীরতা বলে দিয়েছে এখানে, এই যে এইচ গভীরতা, এই এইচ গভীরতায় মানে উপরের তল থেকে, এই যে উপরের তল থেকে এইচ গভীরতায় এই যে এম বিন্দু রয়েছে, এখানে তোমায় তরলের চাপ নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবার এই এম বিন্দুর চারিদিকে তুমি একটা গোলক কল্পনা করতে পারো, এবং উপরেও একটা গোলক কল্পনা করলে দেখো এখানে তুমি কি পাচ্ছ, দুটোকে যুক্ত করে দিলে একটা লম্ব বৃত্তাকার চোঙ পেয়ে যাবে, তাই না? লম্ব বৃত্তাকার একটা চোঙ পাওয়া যাচ্ছে। এবার যদি আমার এই এম বিন্দুর চারিপাশে যে আমি বৃত্তাকার একটা তল কল্পনা করেছি, ঠিক আছে, এবং এটা কি এ ক্ষেত্রফল বিশিষ্ট, বোঝা গেল? তাহলে এবার কি করব, যে ওই তলের উপর যে ঘাত বা বল এফ, এফ সমান কি হবে আমাদের,
এফ সমান, এটা তোমরা একটু লিখে নাও, হবে এইচ উচ্চতা বিশিষ্ট তরল স্তম্ভের ওজন, মানে এইটুকু উচ্চতায়, এই যে টোটাল চোঙাকৃতি উচ্চতায়, এই এইচ উচ্চতা বিশিষ্ট উচ্চতায় তরল স্তম্ভের ওজন। বোঝা গেল? এটা সমান লেখা যেতে পারে চোঙের আয়তন, চোঙের আয়তন ইনটু তরলের ঘনত্ব বা ডেনসিটি। ঠিক আছে, তরলের ঘনত্ব বা ডেনসিটি আর অভিকর্ষজ ত্বরণ বা জি। ঠিক আছে, এবার চোঙের আয়তন, চোঙের আয়তন বলতে আমরা কি বুঝবো? দেখো, তার ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এটা বলে দিতে পারি। ক্ষেত্রফল এ আর উচ্চতা হচ্ছে এইচ, এ ইনটু এইচ, আর এখানে রয়েছে ডি ইনটু জি। তাহলে টোটাল হয়ে গেল এ এইচ ডি জি। এইটা পেলাম আমি হচ্ছে বলের ঘাত। ঠিক আছে, এবার আমি বের করব যে চাপটায় কোন বিন্দুতে, না এই যে বিন্দু এখানে রয়েছে এটা ছিল এম বিন্দু। ঠিক আছে, এম বিন্দু এটা লেখাই ছিল। ঠিক আছে, তুমি অন্য কোনো নামও ধরতে পারো। তো এম বিন্দুতে তাহলে চাপ কি হবে? তাহলে দেখো, এম বিন্দুতে চাপ সমান হবে, চাপ মানে কি? প্রেসার সমান ফোর্স বাই এরিয়া, তাই তো? একটু দাঁড়াও, এটা তুলে দিই, এটা আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে ডেনসিটি হচ্ছে ডি। এবার দেখো, এম বিন্দুতে চাপ হয়ে যাবে ফোর্স বাই এরিয়া। ফোর্স কি পেয়েছি? এ এইচ ডিজি, আর এরিয়া, বাই এরিয়া এ থাকলো, তাহলে এ কেটে গেল, পড়ে থাকলো এইচ ডি জি। এইটা হলো এম বিন্দুতে তরলের জন্য চাপ, এইচ ডি জি। তো এই দুটো জিনিস তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে এই দুটো। ঠিক আছে, বেশ। এখান থেকে তোমার বিভিন্ন নিউমেরিক্যালসও আসে। আরেকটা জিনিস যে তরলের চাপের যে প্রকৃতিটা রয়েছে, তরলের চাপ তাহলে উচ্চতার সাথে কিভাবে সম্পর্কযুক্ত, তাহলে বলবে যে যখন আমাদের উচ্চতা বাড়বে তখন চাপ কিন্তু বাড়বে। মানে দেখো, এখানে এখানে কি রয়েছে? প্রেসার প্রপোর্শনাল টু এইচ ডি জি, তাই তো? তার মানে হচ্ছে পি হচ্ছে এইচ এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, তারপর ডি এর সাথেও ডিরেক্টলি প্রপোর্শনাল, জি এর সাথেও ডিরেক্টলি প্রপোর্শনাল। মানে প্রেসার যদি বাড়ে, উচ্চতাও মানে উচ্চতা বাড়লে প্রেসার বাড়বে, ডেনসিটি বাড়লেও প্রেসার বাড়বে, অভিকর্ষজ ত্বরণ বাড়লেও প্রেসার তো বাড়বেই। বোঝা গেল? বেশ, এরপরে নেক্সট পয়েন্টে যাই। আচ্ছা, নেক্সট হচ্ছে রয়েছে বায়ুমণ্ডলীয় চাপ কি? বায়ুমণ্ডলীয় চাপ, দেখো কি বলছে দেখে নাও। কোন নির্দিষ্ট স্থানে কোন বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপর বায়ুমণ্ডল তার ওজনের জন্য লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলছে বায়ুমণ্ডলীয় চাপ। বোঝা গেল? তার বলছে একটা নির্দিষ্ট স্থানে কোনো একটা বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপর বায়ুমণ্ডল, অবশ্যই বায়ুমণ্ডল, তার ওজনের জন্য লম্বভাবে যে বল প্রয়োগ করে সেটাই বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি না, সমুদ্র পৃষ্ঠে ৪৫ ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এই যে জিনিসগুলো বলছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে ৪৫ ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ৭৬ সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান।
তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি? সমুদ্রপৃষ্ঠে ৪৫ ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ৭৬ সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। আর ব্যারোমিটারের সাহায্যে কিন্তু বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। আচ্ছা, গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তোমরা যদি জানো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, বেশ। এবার দেখো, এই ব্যারোমিটার সম্পর্কে আমরা কিন্তু জানবো। আচ্ছা, ব্যারোমিটার সম্পর্কে জানার আগে আমি এখানে আরেকটা জিনিস বলে দিই। এখানে তোমার এই বায়ুমণ্ডলীয় চাপের ক্ষেত্রে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ সমান কত বার, এটা তোমাদের একটু জেনে নিতে হবে। প্রমাণ বায়ুমণ্ডলীয় ওয়ান 1.01325 বার। এটা হচ্ছে পুরোটা, বা তুমি এইটুকু পর্যন্ত লিখে মানে রেখে দিলেও এনাফ। তাহলে 1.01325 বার। এটা নিউমেরিক্যালস প্রবলেমের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওই জন্য আমি লিখিয়ে দিলাম। এরপরে যে আমি দেখলাম যে এরপর আমরা যে দেখলাম ওই যে 40 ব্যারোমিটারের সাহায্যে গ্যাসের, ঠিক আছে, দেখো এরপরে ওই যে দেখলাম আগেই ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। তো আমরা এবার 14 ব্যারোমিটার সম্পর্কে জানবো। কি এই 14 ব্যারোমিটার? তো টরিসেলির যে পরীক্ষা, এটা তোমরা মানে আগের ক্লাসে পড়ে এসেছো, ক্লাস 8-এ হয়তো। তো সেখানে কিন্তু টরিসেলির যে ব্যারোমিটার, সেখানে সেটার দ্বারা কিন্তু সূক্ষ্মভাবে বায়ুর চাপ মাপা যায় না, পরিমাপ করা পসিবল নয়। তো সেই জন্য টরিসেলির পরীক্ষার ওপর মানে ভিত্তি করেই কিন্তু উন্নত মানের ব্যারোমিটার তৈরি করা হয়েছে, সেটার নামই হচ্ছে এই 14 ব্যারোমিটার। মানে এটা হচ্ছে উন্নত মানের ব্যারোমিটার, ঠিক আছে। আর নর্মাল যে ব্যারোমিটারটা ছিল, নর্মাল ব্যারোমিটার সেটা কে আবিষ্কার করেছিল? প্রথম টরিসেলি। তো এই টরিসেলির পরীক্ষা নীতির ওপরই ভিত্তি করে কিন্তু এই 14 ব্যারোমিটার তৈরি করা হয়েছে। তো এই 14 ব্যারোমিটার থেকে তোমাদের কি পড়তে হবে? দেখো, এই 14 ব্যারোমিটার তোমাদের মানে আঁকতেও দেবে না, এর গঠন বা এসব কিছু দেবে না। তো এখান থেকে তোমাদের যে জিনিসটা দেখতে হবে সেটাই আমি পড়াচ্ছি। দেখো, প্রথমেই থাকবে যে কেন ব্যারোমিটারে হচ্ছে পারদ ব্যবহার করা হয়। হ্যাঁ, পারদ ব্যবহারের সুবিধা, এটা আগে দেখে নাও। প্রথম বলছে পারদ মানে পারদের ঘনত্ব বেশি হওয়ায় ব্যারোমিটারের নলের উচ্চতা ব্যবহারিক সীমার মধ্যে রাখা যায়। দ্বিতীয়ত বলছে পারদের বাষ্পচাপ নগণ্য হওয়ায় টরিসেলির শূন্যস্থানে অবস্থিত বাষ্পের চাপ ব্যারোমিটারের পাঠকে প্রভাবিত করতে পারে না। ঠিক আছে। থার্ড নাম্বার পয়েন্ট, পারদ উজ্জ্বল ও চকচকে বলে নলের বাইরে থেকে কিন্তু এর অবস্থান পরিষ্কার বোঝা যায়। 4 নাম্বার বলছে পারদ কাচের গায়ে লেগে থাকে না বলে নলের মধ্যে বিনা বাধায় ওঠানামা করতে পারে। আর 5 নাম্বার বলছে যে পারদের হিমাঙ্ক -39
ডিগ্রি সেন্টিগ্রেড বলে শীতকালীন দেশে অতি কম উষ্ণতাতেও ব্যারোমিটার ব্যবহারে কিন্তু কোনো অসুবিধা হয় না। এই যে আমি 5টা পয়েন্ট বলে দিলাম, তোমরা এটা খুব ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে, যে ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধা কি। আর নেক্সট যেটা, এটা তো খুবই ইম্পর্টেন্ট, এই জন্যই বললাম যে 14 ব্যারোমিটার। তোমরা চাইলে এটা তোমাদের টেক্সট বইয়ে আছে যে এর গঠন, চাপ, এছাড়াও আমি এখানে যে ছবিটা দিয়ে দিলাম, তোমরা চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারো এই ছবিটা। তো আর এখান থেকে যেটা ইম্পর্টেন্ট রয়েছে আমি সেটাই বলছি, এইটা যে ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস, এইখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনটা কিন্তু আসে। তো দেখো প্রথম পয়েন্ট বলছে যে ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকলে বলা যায় বৃষ্টিপাত হতে পারে। যদি ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকে তাহলে কি মানে পূর্বাভাস দেওয়া যায় যে বৃষ্টিপাত হতে পারে। দ্বিতীয়ত, ব্যারোমিটারের পাঠ হঠাৎ যদি কমে যায়, মানে এখানে ধীরে ধীরে না, মানে হঠাৎ যদি কমে যায়, তাহলে কি হবে, নিম্নচাপের সৃষ্টি হতে পারে। সুতরাং ঝড় বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আর 3 নাম্বার বলছে ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বাড়তে থাকলে বুঝতে হবে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, অর্থাৎ আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। আর ব্যারোমিটারের পাঠ হঠাৎ যদি বেড়ে যায়, হঠাৎ বেড়ে গেলে, ঠিক আছে, তখন বুঝতে হবে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমে গেছে, অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাহলে এই যে 4টে পয়েন্ট, এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এক্সামে প্রশ্ন দেয়। যেমন বলতে পারে যে ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকলে কি ঘটে, তাহলে তখন বলতে হবে যে বৃষ্টিপাত হতে পারে, তাই তো, এরকম পূর্বাভাস দেয়া হয়। তো এই যে 4টে পয়েন্ট বললাম, এটা তোমরা খুব ভালোভাবে দেখবে। তো আজকে আমি বেশি কিছু পড়ালাম না, বেশি কিছু টপিক নিয়ে আসিনি। যে টপিকগুলো পড়ালাম সেগুলো খুব ভালোভাবে তোমরা রেডি করো। নেক্সট দিন থেকে আরো যে ইম্পর্টেন্ট টপিক রয়েছে এই চ্যাপ্টারের, তো এটা জাস্ট শুরু, এটা একদম বেসিক ছিল। তো এখনো অনেক ইম্পর্টেন্ট টপিক রয়েছে, তো সেগুলো পড়াবো। আজকে যেটুকু পড়ালাম তোমরা খুব ভালোভাবে রেডি করো, এবং আমি নেক্সট ক্লাসে এর পর থেকে, যেমন এরপরে রয়েছে সাইফনের ক্রিয়া, তার ব্যবহারিক প্রয়োগ, তারপরে জলের সমুচ্চশীলতা ধর্ম, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকে যেগুলো ইম্পর্টেন্ট তো বলে দিলামই, এগুলো তো আসে এক্সামে, তো সেই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তোমরা কিন্তু এই ক্লাসগুলো প্রত্যেকে করো, ক্লাস মিস করো না। আর একটাই কথা বলবো যে ক্লাসগুলো তোমরা দেখো, তাহলে আশা করব তোমরা এক্সামে কিন্তু ভালো ফল পাবে। আমি যেগুলো ইম্পর্টেন্ট বলছি বা মার্ক করে দিচ্ছি, অবশ্যই সেগুলো মার্ক করে তোমরা পড়ো, তাহলে তোমাদের দেখবে এক্সামের সময় খুঁজে পেতেও সুবিধা হবে, পড়তেও সুবিধা হবে। তাহলে আজকের ক্লাসটা এটুকুই থাকলো।